হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি ওয়ারলেস অপারেটর এবং সুপারভাইজার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ফিজিক্স থেকে, অসিলেশন ওয়েভ, নিউটন ল অফ মোশন, 1D মোশন থেকে। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যদি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা যদি বাংলায় হতো তাহলে তোমাদের অনেক সুবিধা হতো, তাহলে পরের থেকে আমি বাংলায় নিয়ে আসবো। তবে একটা কথা বলবো, তোমরা এখন থেকে ইংলিশে প্র্যাকটিস করো, কারণ মেন এক্সামটা ইংলিশ হবে, প্রিলিমিনারি এক্সামটা বাংলায় হবে। তো প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 1, সাউন্ড ওয়েভ ট্রান্সফার। অপশন এ বোথ এনার্জি অ্যান্ড মোমেন্টাম, অপশন বি অনলি এনার্জি অ্যান্ড নট মোমেন্টাম, অপশন সি মোমেন্টাম, অপশন ডি এনার্জি। বলছে সাউন্ড ওয়েভ কি ট্রান্সফার করে? এনার্জি করে, মোমেন্টাম করে, কোনটা করে? না, সাউন্ড ওয়েভ ট্রান্সফার করে বোথ এনার্জি অ্যান্ড মোমেন্টাম। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস অ্যাট অ্যান অ্যান্টিনোড ইন এ স্টেশনারি ওয়েভ। বলছে স্টেশনারি ওয়েভ মানে হচ্ছে স্থানীয় তরঙ্গ বা স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভও বলতে পারো, যখন দুটো সেম ফেজের ওয়েভ, যখন সমান বিস্তার ও কম্পাঙ্ক ও বেগ সম্পন্ন দুটি তরঙ্গ, চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গ সৃষ্টি হয় তার মাধ্যমের অংশেই সীমাবদ্ধ থাকে, মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে না, এই ধরনের তরঙ্গকে স্থানীয় তরঙ্গ বলে। মনে হয় যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কখনো অ্যান্টিনোড, কখনো নোড, কখনো ম্যাক্সিমাম, কখনো মিনিমাম, এরকম করে তার অ্যাম্পলিটিউড বাড়ে কমে, ওই জন্যে আমরা একে স্টেশনারি ওয়েভ বলি। এবারে স্টেশনারি ওয়েভে অ্যান্টিনোডে কোনো চেঞ্জ আসবে না, নাইদার এ, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, নেদার প্রেসার নট ডেন্সিটি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হিউম্যান What is the effect of humidity on sound wave when humidity increases? In air, humidity means আর্দ্রতা। এমনি বাতাসে যদি আর্দ্রতা বেড়ে যায়, জলীয় বাষ্পর পরিমাণ বেড়ে যায়, জলীয় বাষ্পের ঘনত্ব অনেক কম থাকে, ওয়াটারের থেকেও কম হয়ে থাকে, তাহলে ওভারঅল যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে ওভারঅল ডেন্সিটি কমে যাচ্ছে। ডেন্সিটি কমে যাচ্ছে মানে কি, স্পিড অফ সাউন্ড ইজ মোর, তখন সাউন্ডের ভেলোসিটি মানে স্পিড বেড়ে যাচ্ছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অনেকের মধ্যে মিসকনসেপ্ট আছে, যদি ডেন্সিটি কমে যায় তাহলে স্পিড কমে যাওয়ার কথা। যেমন সলিডের ক্ষেত্রে অনেকে বলবে ডেন্সিটি অনেক হাই, স্পিড অনেক বেশি, কিন্তু না, এটা মিসকনসেপ্ট, এটা অ্যাকচুয়াল ডেফিনেশন আলাদা রকম আছে। পরের প্রশ্ন, দ্য রেট অফ ট্রান্সফার অফ এনার্জি ইন এ ওয়েভ ডিপেন্ডস। অপশন এ ডাইরেক্টলি on the square of wave amplitude and square of the wave frequency. Option B directly on the square of the wave amplitude and root of the wave frequency. Option C directly on the wave amplitude and square of the wave frequency. Option D none of this. এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, ডাইরেক্টলি অন দ্য স্কোয়ার অফ ওয়েভ অ্যাম্পলিটিউড অ্যান্ড স্কোয়ার অফ দ্য ওয়েভ ফ্রিকোয়েন্সি। এটার ফর্মুলা আছে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। এটা ইন্টেন্সিটির ফর্মুলা আছে, ইন্টেন্সিটির থেকে ইন্টেন্সিটি হচ্ছে পাওয়ার বাই এরিয়া, তাহলে পাওয়ার হচ্ছে এনার্জি বাই টাইম, তাহলে এখান থেকে ই এর ভ্যালু পাওয়া যাবে, সেটা ডিপেন্ড করবে যে ওয়েভের অ্যাম্পলিটিউড স্কোয়ার অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েভের, সেটারও স্কোয়ারের উপর ডিপেন্ড করবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the fundamental frequency of a closed end organ pipe is n. Its length is doubled and radius is halved. Its frequency will become nearly, দেখো তোমরা যদি ক্লোজড এন্ড অর্গান পাইপের টপিকটা পড়ে থাকো তাহলে সেখান থেকে পাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু ভি বাই 4L। এখানে যেহেতু এন দিয়ে আছে তাহলে এন ইকুয়াল টু ভি বাই 4L। তাহলে দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছি লেন্থ যদি ডবল করে দেওয়া হয়, মানে এন ড্যাশ যদি ভি বাই 4 × 2L করে দেওয়া হয়, এবারে যদি এর সাথে কম্পেয়ার করি, 1 নম্বরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াবে না ভি বাই 2, মানে এখানে হাফ থাকলো, বাই 4L। তাহলে এটা মানে কি, এটা মানে তাহলে হাফ এন, তাহলে যে প্রথমের যে ফ্রিকোয়েন্সি ছিল তার হাফ হয়ে যাবে, রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান অর্গান পাইপ ইজ 512 Hz. If its length is increased then frequency will be,
ডিক্রিজেস হবে অবশ্যই আগেরটার মতো সেম, লেন্থ ইনক্রিজ করলে ডিক্রিজ হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি। পরের প্রশ্ন, ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড প্রডিউসড ফ্রম অ্যান অর্গান পাইপ ওপেন অ্যাট বোথ এন্ড আর, অপশন এ ইভেন অ্যান্ড অড হারমোনিক্স, অপশন বি অনলি অড হারমোনিক্স, অপশন সি অনলি ইভেন হারমোনিক্স, অপশন ডি অনলি ফান্ডামেন্টাল নোটস। দেখো এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, ইভেন অ্যান্ড অড হারমোনিক্স দুটোই প্রডিউস করবে যখন অ্যান ওপেন অর্গান পাইবে, বোথ এন্ডস আর ফ্রি। দেখো এখানে ইভেন আর অড কীভাবে তৈরি করবে সেটার যদি ডিটেলস চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নোড, অ্যান্টি নোড, এই সমস্ত ডিটেলস স্পন্দবিন্দু সুস্পন্দবিন্দু সম্বন্ধে ডিটেলসে পরের ভিডিওতে এক্সপ্লেন করবো, তো তোমরা যদি চাও। পরের প্রশ্ন, ক্লোজড অর্গান পাইপ closed at one end is excited to support the third overtone. It is found that air in the pipe has option A 4 nodes, 4 antinodes, option B 4 nodes and 3 antinodes, option C 3 nodes and 4 antinodes, option D 3 nodes and 3 antinodes. নোড মানে নিস্পন্দবিন্দু, অ্যান্টিনোড মানে সুস্পন্দবিন্দু। এটা অ্যান্সার ইজ অপশন এ 4 নোডস অ্যান্ড 4 অ্যান্টিনোডস। কীভাবে হচ্ছে যে তোমরা যদি এখানে থার্ড ওভারটোনের পিকচারটি ড্র করো, থার্ড ওভারটোন মানে কি 3টা লুপ এক্সট্রা হয়ে যাবে। তাহলে দেখো যেহেতু বলেছি ওয়ান এন্ড ফিক্সড, তাহলে এই সাইডে ফিক্সড হয়ে গেলো একটা, তাহলে দুটো হয়ে গেল, এটা ওপেন। তাহলে এখানে বলেছে তাহলে আমরা এই পয়েন্টগুলোকে যেখানে অ্যাম্পলিটিউড 0 হয়ে থাকে সেই জায়গাটা বলি নোড, আর এই মিডিলটাকে বলি অ্যান্টিনোড যেখানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হয়ে থাকে। সো ছবিটা ঠিকঠাক ড্র হচ্ছে না, বাট তোমরা বুঝে যাও। এখানে নোড, তাহলে দেখো 4টে নোড 4টে অ্যান্টিনোড পাওয়া যাচ্ছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, the fundamental frequency of a closed organ pipe of length 20 cm is equal to the second overtone of an organ pipe open at both the ends. The length of organ pipe open at both the ends is, বলছে এখানে একটা লেন্থ যখন ক্লোজড অর্গান পাইপের লেন্থটা দেওয়া আছে তার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেটা কার ইকুয়াল হবে না ওপেন বোথ সাইড এন্ড যেটা আছে ওপেন অর্গান পাইপে তার ইকুয়াল হবে। সেটা কি, আমরা যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ক্লোজড অর্গান পাইপ একটু আগে দেখলাম V/4L, তো এটার L1 ধরলাম 20 সেন্টিমিটার দিতে, কিন্তু স্পিডটা তো সেম হবে যেহেতু সাউন্ডের স্পিড। পরের ক্ষেত্রে বলা আছে অ্যান্ড অর্গান পাইপ অ্যাট এ সেম টেম্পারেচার, কন্ডিশন এখানে কিছু বলা নাই যদিও, তবু ভিটাকে সেম ধরে চলতে হবে কারণ পাইপ মানে ওপেন বোথ এন্ডসের যে সেকেন্ড ওভারটোনের ফর্মুলা হয়ে থাকে সেটা 3V/2L, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তো V ক্যান্সেল হয়ে যাবে, 2 দুগুণে তাহলে L ইকুয়াল টু 3 দুগুণে 6 6L1, তাহলে 6 ইন্টু L1 এর মান 20 সেন্টিমিটার, তাহলে 6 দুগুণে 12 120 সেন্টিমিটার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। থার্ড ওভারটোন, ফোর্থ ওভারটোন, সেকেন্ড ওভারটোন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা হয়ে থাকে। এখানে কখনো কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, তারপর নোড, অ্যান্টি নোড, এই সমস্ত ডিটেলস এক্সপ্লেন করবো পরের ভিডিও। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও। পরের প্রশ্ন, এ বডি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন path will a body is moving along a straight line path with constant velocity at an instant of time. The distance traveled by its s and its displacement is d. দেন দেখো এখানে হচ্ছে স্ট্রেট লাইনে যেহেতু মুভ করছে তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে আমাদের ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করছে, আর ডিস্টেন্স করছে তো পুরো পাথটা। তাহলে দেখুন যদি স্ট্রেট লাইন হয়ে থাকে এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে থাকে তাহলে এক্ষেত্রে কী হবে, দুটো ইকুয়াল হবে। যেহেতু একটা স্ট্রেট লাইনে যদি মুভ করে তাহলে এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটার যা প্রথমে লেন্থ হবে সেটাই বা ডিস্টেন্সটা হবে সেটা হবে ডিসপ্লেসমেন্টেই হবে, বি মাইনাস এ যদি ডিসপ্লেসমেন্টেই হবে, আবার ডিস্টেন্সও এটাই হবে। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইজ 0, দ্য ডিস্টেন্স কাভার্ড। দেখো ডিসপ্লেসমেন্ট 0 হলেও ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়
ডিস্টেন্সটা জিরো হতেও পারে না হতেও পারে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। কীভাবে হচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট অফ এ বডি, ডিসপ্লেসমেন্ট কি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে। এবার যদি কোনো একটা ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা স্টার্ট করে কিছুক্ষণ পর সে ঘুরে ঘুরে তার বাড়িতেই ফিরে আসে, তার ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে সেম, তখন তার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট জিরো হচ্ছে, কিন্তু ডিস্টেন্স যে কভার করেছে সেটা জিরো হতেও পারে বা না হতেও পারে, তাই না? পরের প্রশ্ন, দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স ফর এ মুভিং অবজেক্ট। যে ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্সের, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স যদি হয়ে থাকে তাহলে দেখো ইকুয়াল অর লেস দেন ইকুয়াল, অপশান বি অলওয়েজ ইকুয়াল টু ওয়ান, অলওয়েজ লেস দেন ওয়ান, অলওয়েজ মোর দেন ওয়ান। এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ। কীভাবে হচ্ছে তোমরা জানো, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স হতে সমান হতেও পারে আবার নাও হতেও পারে। তাহলে কারণ দেখো, ডিসপ্লেসমেন্ট যখন স্ট্রেট লাইনে মুভ করে তখন তাদের যে রেশিও সেম হয়ে থাকবে, তাহলে ডিস্টেন্স যতটা হবে ডিসপ্লেসমেন্টে ততটা হবে। কিন্তু অন্য ক্ষেত্রে অন্যান্য যে বিভিন্ন ধরনের যে ডিস্টেন্স, যদি এই পাথ থেকে এই পাথে দেখি, এই পাথের থেকে এই পয়েন্টে দেখি, তখন তাদের ডিসপ্লেসমেন্ট আর চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে। তাহলে কি হতে পারে, ইকুয়াল আর লেস দেন ইকুয়াল হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি জিরো when a particle is in motion for same time? এটা কারেক্ট অ্যান্সার ইজ ডিসপ্লেসমেন্ট। বলছে কোনো একটা পার্টিকেল যখন মুভ করছে তার ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, কারণ সে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হতে পারে। এখন একটা এক্সাম্পল দিলাম, সে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ি থেকে ফিরে আসে, তখন সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে। পরের প্রশ্ন, ইফ ডিস্টেন্স কাভার্ড বাই পার্টিকেল ইজ জিরো, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট ইটস ডিসপ্লেসমেন্ট? বলছে ইফ ডিস্টেন্স কাভার্ড বাই পার্টিকেল জিরো, বলছে একটা ডিস্টেন্স যদি কাভার করে, একটা ডিস্টেন্স যদি জিরো হয়ে থাকে, একটা পার্টিকেল যদি ডিস্টেন্সই যদি কাভার করে থাকে জিরো, যদি ডিস্টেন্স যদি না এসে চলে, না যে মুভ করে, তাহলে তার ডিস্টেন্সটা জিরো হচ্ছে। এবার ডিস্টেন্স যদি জিরো হয়ে থাকে তার ডিসপ্লেসমেন্ট অবশ্যই জিরো হবে, মাস্ট বি জিরো, ইট মাস্ট বি জিরো। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, ইট মাস্ট বি জিরো। তোমাদের যদি প্রত্যেকটা প্রশ্ন যদি ইম্পর্ট্যান্ট এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়ান ডাইমেনশনাল মোশন? বলছে এই চারটে অপশানের মধ্যে কোনটা 1D মোশন? মোশন অফ ট্রেন রানিং অন এ স্ট্রেট ট্র্যাক, অপশান বি মোশন অফ স্যাটেলাইট, অপশান সি মোশন অফ এয়ার পার্টিকেল, অপশান ডি মোশন অফ স্নেক। দেখো এই দুটো যেগুলো আছে না, এই তিনটা, বাকি তিনটা, এই তিনটাই কিন্তু 2D মোশনের মতো হচ্ছে। মোশনটা কোনোটা 3D কোনোটা 2D হচ্ছে, কিন্তু দেখো যেটা অপশান এ আছে, মোশন অন ট্রেন রানিং অন এ স্ট্রেট ট্র্যাক, এটাই কারেক্ট আনসার হবে। এটাই 1D মোশন, যে কোনো একটা দিকে চলছে, যে কোনো একদিকে চলছে। এটা এক্স অ্যাক্সিসে চলছে ধরলাম, যদি সে ওয়াই অ্যাক্সিসে চলে শুধুমাত্র তখন সেটা হতে পারে, যদি কেউ জেড অ্যাক্সিসে শুধুমাত্র চলে তখন সেটা মোশন হতে পারে। কিন্তু যখন সে এক্স আর ওয়াই দুটোতে চলবে তখন 2D মোশন, যখন তিনটাতে চলবে তখন 3D মোশন হয়ে গেল। পরের প্রশ্ন, the distance traveled by a body is directly proportional to the time taken, its speed. Or distance traveled by a body is directly proportional to the time taken, তাহলে স্পিড কী হবে? স্পিড এখানে কনস্ট্যান্ট হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the slope of velocity time graph for motion with uniform velocity is equal to the, the slope of velocity time graph for motion with uniform velocity is equal to the, দেখো স্লোপটা যেটা দেখাচ্ছে সেটা জিরো দেখানো দরকার, যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি মিনস ইউনিফর্ম ভেলোসিটি যদি হয় তাহলে এটা জিরো হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। যদি তোমরা ভেলোসিটি টাইম গ্রাফ যদি পড়ে থাকে ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে, ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে তোমরা যদি ভেলোসিটি টাইম গ্রাফটা জেনে থাকো তখন সেখানে দেখবে তার স্লোপটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ইউনিফর্ম ভেলোসিটি এইদিকে যদি ভি প্লট করা, এদিকে টি প্লট করা হয় টাইম, তাহলে যে এধারে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট হয়ে গেলে তার স্লোপ জিরো হবে। স্লোপ তিন রকম হয়ে থাকে, পজিটিভ, জিরো, নেগেটিভ। তো এটা পজিটিভ স্লোপ হবে, এটা জিরো হবে, এটা নেগেটিভ স্লোপ হবে। এবারে এটা কিন্তু টাইম, এবার ভেলোসিটি টাইম গ্রাফে যদি বলা আছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি হওয়া মানে কি তার স্লোপটা জিরো হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the ratio of numerical values of the average velocity and average speed of a body. দেখো অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড, স্পিডটা বেশি হতে পারে, ভেলোসিটি কম হতে পারে, তাহলে এটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ইউনিটি আর লেস হতে পারে, দুটো ইকুয়ালি হতে পারে,
দুটো কমও হতে পারে। পরের প্রশ্ন, হোয়াট ডিটারমাইন্স দ্য নেচার অফ পাথ ফলোড বাই পার্টিকেল? বলছে হোয়াট ডিটারমাইন্স, কে ডিটারমাইন করে দেয়, কে নির্ণয় করে একটা পার্টিকেলের নেচারকে? বোথ অপশান বি অ্যান্ড সি, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তোমরা তোমাদের যে জায়গার যে টপিকগুলো প্রবলেম হয় সেগুলো আমার অবশ্যই কমেন্টে জানাও, আমি সেগুলো ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করব। পরের প্রশ্ন, দ্য গ্রাফ বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম ফর এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ অ্যান, এটা অপশান এ প্যারাবোলা, ইলিপস, অপশান সি যেটা স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস, অপশান ডি স্ট্রেট লাইন উইথ এ পজিটিভ স্লোপ। এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ প্যারাবোলা। এটা তোমরা যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম হবে, এক্ষেত্রে অ্যাক্সেলারেশন থাকবে ইউনিফর্ম, অ্যাক্সেলারেশন ইউনিফর্ম হবে, তাহলে এই অ্যাক্সেলারেশনটা কি ডিনোট করবে? অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে যদি এখানে সে ভেলোসিটিকে টাইমের গ্রাফটা শো করবে, ভেলোসিটি টাইমের গ্রাফ শো করবে, ভেলোসিটি টাইমের গ্রাফ যদি শো করে তখন দেখবে কনস্ট্যান্ট হবে এখানের স্লোপটা। অ্যাক্সেলারেশন এটা কি ডিপেন্ড করছে না, কনস্ট্যান্ট ইউনিফর্ম, সেটা ভেলোসিটি টাইম গ্রাফের সে স্লোপটা ইন্ডিকেট করবে, সেটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট বাট ইনক্রিজিং। যদি এখানে কনস্ট্যান্ট আছে তোমরা এটা করে দিতে পারো না, বাট কিন্তু ভেলোসিটি যেহেতু সেম আছে তাহলে ভেলোসিটি এখানে বাড়ছে, ডিভি বাই ডিটি বাড়বে, কিন্তু ডিভি বাই ডিটি যদি বাড়ে তাহলে কি সময়ের সাথে সাথে ভেলোসিটি বাড়ছে, তাহলে টাইম ডিসপ্লেসমেন্ট এক্স টি এর গ্রাফ কী হবে, ডিসপ্লেসমেন্ট এক্স টি এর গ্রাফ হবে কিপ অন ইনক্রিজিং, এটাই প্যারাবোলা শেপ ধারণ করবে। ওই জন্য অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। কারণ দেখো ভেলোসিটি টাইম গ্রাফ মানে একটা সময়ের সাথে সাথে দেখো ভেলোসিটি এই টাইমে ভেলোসিটি এত, এই টাইমে ভেলোসিটি এত, এই টাইমে ভেলোসিটি এত, তাহলে কি প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে অ্যাঙ্গেলটা বাড়বে, প্রত্যেক ক্ষেত্রে স্লোপটা বাড়বে, প্রত্যেক ক্ষেত্রে দেখো স্লোপটা বাড়বে, কারণ কিপ অন ইনক্রিজিং, সময়ের সাথে সাথে এখানে ভেলোসিটি বাড়ছে, তাহলে ডিসপ্লেসমেন্টও বাড়বে, কারণ ভেলোসিটি যত স্পিড যত সে আগাবে তত ডিসপ্লেসমেন্টও বেশি কভার করবে, তাহলে এখানে অ্যাঙ্গেলটাও সেই তত বেশি হবে। বোঝা গেল? পরের প্রশ্ন, দ্য অ্যাক্সেলারেশন অফ এ মুভিং বডি ক্যান বি ফাউন্ড ফ্রম, বলছে অ্যাক্সেলারেশন আমরা কোন গ্রাফ থেকে পেতে পারি? স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ, এরিয়া আন্ডার ডিস্টেন্স টাইম গ্রাফ, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ। দেখো অ্যাক্সেলারেশন পাবো কোথার থেকে না, ভেলোসিটি স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ থেকে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এটা পরের প্রশ্ন, দ্য এরিয়া আন্ডার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফস, একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে এরিয়াটা কি শো করে না, অপশান এ চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন, ডিস্টেন্স ট্রাভেলড, ফোর্স অ্যাক্টিং। এটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, চেঞ্জ ইন ভেলোসিটি শো করে। পরের প্রশ্ন, if a body travels with constant acceleration which of the following quantities remains constant? Option A none of these, option B time, option C velocity, option D displacement। কোনটা কনস্ট্যান্ট থাকবে? মানে কনস্ট্যান্ট কোনোটাই থাকবে না, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, টাইম ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, কনস্ট্যান্ট কোনোটাই ভ্যালু থাকবে না, কারণ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সব মুভ করছে, মানে ভেলোসিটি বাড়বে, টাইম বাড়বে, ডিসপ্লেসমেন্টও বাড়বে, সবগুলোই চেঞ্জ হবে, কারণ কোনোটাই কনস্ট্যান্ট থাকবে না। একটু আগে গ্রাফটাতে এক্সপ্লেন করলাম, সেই গ্রাফটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা তোমরা ক্লিয়ারলিভাবে করতে পারবে। পরের প্রশ্ন, ভেলোসিটি টাইম কার্ভ ফর এ বডি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস। দেখো ভার্টিক্যালি আপওয়ার্ডসে যদি কোনো একটা পার্টিকেলকে যদি ছোড়া হয়, নিক্ষেপ করা হয়, প্রজেক্ট করা হয়, তখন তার যে গ্রাফটা হবে সেটা স্ট্রেট লাইন হবে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। কোনো একটা গ্রাউন্ড থেকে তার পার্টিকেল যদি উপর ছোড়া হয় তাহলে স্ট্রেট লাইনে গ্রাফ হবে। পরের প্রশ্ন, টু ট্রেনস each 40 meter long are traveling in opposite direction with equal velocity 20 meter per second. The time of crossing, তো দুটো ট্রেন, each train 40 মিটার লং, অপোজিট ডিরেকশন থেকে আসছে, তাহলে এই সাইড থেকে একজন আসছে, এই সাইড থেকে একজন আসছে, তাহলে তারা একে অপরকে কখন ক্রস করবে? যে দেখো এদের এরও 40 মিটার, তাহলে এরও 40 মিটার, তাহলে ডিস্টেন্সটা যোগ হয়ে গেলে ডিস্টেন্স কী হবে 80 মিটার হয়ে যাবে।
এবং দেখো যেহেতু এই সাইড দিয়ে এই যাচ্ছে এই সাইড দিয়ে যাচ্ছে, তাহলে দুজনেই যখন একে অপরের দিকে আসছে তাহলে এটা কি রিলেটিভ ভেলোসিটি কাজে লেগে যাবে। তাহলে ভি হবে কী হবে v1 প্লাস v2, তাহলে 20 প্লাস 20 40 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কখন হবে আমরা কি জানি, আমরা কি জানি ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে টাইমটা কি আসবে, ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত 80 বাই 40, তাহলে 2 সেকেন্ড। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, a body is thrown upwards and reaches half of its maximum height at that position. Its acceleration is constant, its velocity is 0, its velocity is maximum, its acceleration is minimum. এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, ইটস অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। যখন কোনো একটা পার্টিকেলকে নিচ থেকে উপর দিকে ছোড়া হয়, কোনো একটা পার্টিকেলকে যদি ছোড়া হয় তাও ধীরে ধীরে পার্টিকেলের অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকে, গ্র্যাভিটি আন্ডারে করে তার কিন্তু বাট ধীরে ধীরে তার ভেলোসিটি কমতে থাকে। ভেলোসিটি এই পজিশনে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি 0 হয়ে যায় না, কিন্তু আবার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যায় না, ভেলোসিটি ম্যাক্সিমাম নিচে হয়ে থাকে, ভেলোসিটি আবার মিনিমাম অ্যাক্সেলারেশন মিনিমামও হয়ে যাবে না। এটার অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নিউটনস ফার্স্ট ল অফ মোশন ডেসক্রাইবস দ্য, নিউটনের প্রথম সূত্র কি এক্সপ্লেন করছে, ইনার্সিয়া। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইনার্সিয়া ইজ দ্য প্রপার্টি অফ এ বডি লিঙ্কড টু টেন্ডেন্সি অফ এ বডি টু রেজিস্ট এনি চেঞ্জ ইন ইটস স্টেট। অপশান বি, টু চেঞ্জ দ্য মোমেন্টাম। অপশান সি, টু চেঞ্জ ইটস ডিরেকশন। অপশান ডি, টু চেঞ্জ ইটস পজিশন। এটার অ্যান্সার ইজ টু রেজিস্ট এনি চেঞ্জ ইটস স্টেট। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ রেফারেন্স ফ্রেম অ্যাটাচ টু দ্য আর্থ। তো তখন কী হবে, চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, ক্যান নট বি অ্যান ইনার্শিয়াল ফ্রেম বিকজ আর্থ ইজ রিভলভিং রাউন্ড ইন দ্য সান। হ্যাঁ, এটাই কারেক্ট অ্যান্সার, আর বাকিগুলো দেখার দরকারই নেই। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, কারণ আর্থ তো রোটেশনাল, এবারে তার সঙ্গে যদি কোনো বডিকে যদি অ্যাটাচ করে দেয় সে রোটেশনাল হবে, তার ইনার্শিয়াল ফ্রেম হবে না। ইনার্শিয়াল মানে কি, মানে স্থির, মানে তোমার ইনার্শিয়াল ফ্রেম হবে না, ব্যাস। পরের প্রশ্ন, দ্য ডিরেকশন অফ ইম্পালস ইজ same as the force of net force. Option B, opposite to that the net force, same as that the final velocity, same as that initial velocity. না, option A is correct answer, same as that of net force. net force যেদিকে হয় সেদিকেই ইম্পালস অ্যাক্ট করে। পরের প্রশ্ন, when a body is in stationary, the combination of force acting on balance each other, the body is in vacuum, the force acting on it is not in contact with it, there is no force acting on it. এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, দ্য কম্বিনেশন অফ ফোর্স অ্যাক্টিং অন ইট ব্যালেন্স ইচ আদার। যখন কোনো একটা বডি স্টেশনারি থাকে তখন যে তার যে কম্বিনেশন ফোর্স সেটা ব্যালেন্স করে নেয় নিচে একে অপরকে। যে কোনো একটা পার্টিকেল যদি এখানে আর্থে দাঁড়িয়ে থাকে, তার নর্মাল এইদিকে কাজ, তার ওয়েট এইদিকে কাজ করবে mg, যদি কাজ করে তার নর্মাল ডিরেকশনে কাজ করবে mg, তাহলে এই দুজনকে ব্যালেন্সে করে নেবে, ব্যালেন্স করে নিলে তাহলে বডি স্টেশনারি থাকলো, এরকম তুমি ভেবে নিতে পারো। তো আজ এতগুলো প্রশ্ন ডিসকাস করলাম, পরে আমি বাংলায় ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস এক্সপ্লেন করব। তোমরা যদি যেমন ওয়েভ চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট, ওয়েভ চ্যাপ্টার, অসিলেশন চ্যাপ্টার, সিম্পল পেন্ডুলাম থেকে আমি তোমাদের জন্য পরের ভিডিওতে কোশ্চেন নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর তোমাদের যা প্রবলেম আছে, যে টপিকগুলো তোমাদের প্রবলেম হয় সেই টপিকগুলো আমাকে কমেন্টে জানিও, সেইগুলো আমি ডিটেলসে ভিডিও বানিয়ে চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।